আত্মীয় স্বজনদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে পুরো বাড়ি। কর্তারা সবাই অতিথি আপ্যায়নে ব্যস্ত। গিন্নিরাও সঙ্গ দিচ্ছেন কর্তাদের। রান্নাবান্না হচ্ছে বাড়ির পেছন দিকের বাগানে। বাগানের অপর পাশেই বরকনের জন্য স্টেজ সাজানো হচ্ছে। কৌশিক নিজের হাতে ফুল লাগাচ্ছে স্টেজের খুঁটিতে। পাশেই নীরব নিজের বড় ভাইয়ের কাজে সাহায্য করছে। এমন গুরুত্বপূর্ণ একটা সময় আচমকা টুট টুট শব্দে নীরবের ফোনটা বেজে উঠল। কাজ করতে করতে ফোনটা বের করলো নীরব। রিমি চলে এসেছে। নীরবকে গেটের পাশে আসতে বলেছে। প্রিয় মানুষের মেসেজ পাওয়া মাত্রই লাফিয়ে স্টেজ থেকে নেমে গেল নীরব। এক ছুটে চলে গেল গেটের বাইরে। রিমি তখন রাস্তার এক পাশে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল। নীরব দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। কাছাকাছি আসতেই রিমির হাতের দিকে তাকিয়ে থমকে গেল নীরব। চলন্ত কদম জোড়া 2 হাত দূরেই থেমে গেল তার। চোখে মুখে চরম বিস্ময়। রিমির হাতে একটা প্রেগন্যান্সি কিট, সেটাতে দুটো লাল লাল দাগ স্পষ্ট জলজল করছে। নীরব থমকালো, চমকালো, খানিকটা ভরকে গেল। অবাক সুরে বলে উঠল, এসব কি রিমি? আচমকা পেছন থেকে কারোর গলার আওয়াজ শুনে চমকে উঠল রিমি। তড়িৎ মাথা তুলে পেছন ফিরে চাইল। নীরব ততক্ষণে রিমির একদম কাছাকাছি চলে এসেছে। দুজনার মাঝে কেবল ইঞ্চি 2 দূরত্ব রাখলো নীরব। এগিয়ে এসে রিমির 2 বাহু ধরে মৃদু ঝাঁকিয়ে বলল, মানে কি এসবের? আ- আমি তো আমি তো কিছু করিনি। সেদিন চুমু খাওয়ার ছাড়া তোকে তো আমি ছুঁয়েও দেখিনি। তাহলে এই এসব কিভাবে হলো রিমি? আচমকা নীরবের একাধারে প্রশ্ন শুনে ভরকে গেল রিমি। এই প্রশ্নগুলোর বিপরীতে ঠিক কী জবাব দেবে সেটা মুহূর্তেই তার মাথায় ধরা দিল না। বুদ্ধিতে তালগোল পাকিয়ে গেল। রিমিকে জবাব দিতে না দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো নীরব। মনে মনে অনেক কিছু ভেবেও নিল। ভেতর থেকে বড্ড বেশি অসহায় লাগলো নিজেকে। সবকিছু একপাশে রেখে লম্বা শ্বাস টেনে বলল, আচ্ছা, যেটাই হোক, ঘটনা যার দ্বারা যেভাবেই ঘটুক, আমি সবটা মানতে রাজি। বিশ্বাস করি রিমি, আমি তোকে খুব ভালোবাসি। তোর সব অন্যায় আমি এক বাক্যে মেনে নেব। চল, আজই আমরা বিয়ে করে ফেলি। তোর গায়ে কোনো কলঙ্কের দাগ লাগতে দেব না আমি। বলেই রিমির এক হাত আলতো করে ধরলো নীরব। এই পর্যায়ে টনক নড়ল রিমির। ঘটনা পুরোটা মাথায় ভালো করে বসেও গেল। পরপরই নীরবের বলদামের জন্য রাগও হলো। ধরে রাখা হাতটা ঝামটা মেরে ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, শালা ইতর, দূর হ। তোর সাহস কি করে হলো আমাকে প্রেগনেন্ট ভাবার? এই, আমার কি বিয়ে হয়েছে? তাহলে এটা? এটা আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম মূর্খ। এখানে পড়ে ছিল, তাই ভুলে দেখেছিলাম। এটাই যেন আমার মহাপাপের কারণ। তুই সোজা আমার চরিত্র দাগ লাগিয়ে দিলি। এই ভাবিস তুই আমাকে? এই পর্যায়ে নীরব ভরকে গেল। দুয়ে দুয়ে 4 মিলিয়েই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজেই ভুল বুঝতে পেরে মাথা নত করলো নীরব। 2 কদম এগিয়ে এসে অনুশোচনা করে বলল, সরি রিমি, আসলে আমি... কথা বলবি না আমার সাথে। দূর হ বলছি। তোর চেহারা যেন আর আমি না দেখি। ঝাড়ি মেরে কথাগুলো বলেই হন হন করে বাড়ির দিকে হাঁটা দিল রিমি। নীরব অসহায় ভঙ্গিতে বার কয়েক পেছন থেকে ডাকলো। 2 কান ধরে সরিয়ে বলল, কিন্তু সেই সরিকে বুড়ো আঙুল দেখিয়ে সোজা বাড়ির ভেতর চলে গেল রিমি। সেই সাথে মনে মনে প্রতিজ্ঞা করলো, এই গাধার সাথে আজ সে সারাদিন কথা বলবে না। না মানে না, একটা কথাও না। দুপুর পরপরই বিয়ের মূল কাজকর্ম শুরু হলো। স্টেজে বর কনেকে পাশাপাশি বসিয়ে কবুল পরানো হলো। কাজী সাহেবের জীবনে এটাই প্রথম বিয়ে যেখানে কোনো কান্নাকাটি নেই, আর না আছে পরিবারের কোনো দুঃখ সুখ। বরকে কবুল বলতে বলার সঙ্গে সঙ্গে 5G স্পিডে কবুল বলে দিল। কনের ক্ষেত্রেও তাই। কবুল বলতে বলার সঙ্গে সঙ্গে নিঃসংকোচে কবুল বলে দিল। কোনো জড়তা, ভয় বা দুঃখ নেই মনে। বরং বিয়ের আসরে কনেকে এমন দাঁত কেলিয়ে হাসতে দেখে চিন্তায় পড়ে গেলেন কাজী সাহেব। তার পাকা চুল ভর্তি মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ছেলে মেয়ে দুটো কি পাগল? এরা মানসিক প্রতিবন্ধী নয় তো? নিশ্চিত ওদের মাথায় সমস্যা আছে। না হলে ছেলে যেমন তেমন, কিন্তু বিয়ের দিন সাধারণত মেয়েরা কাঁদে। এক ফোঁটা হলেও চোখের পানি পড়ে, অথচ এই মেয়ের হাসি যেন শেষ হচ্ছে না। এটা কি স্বাভাবিক বিষয় নয়? অবশেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের কাজকর্ম সমাপ্তি টানা হলো।
মুরব্বিদের দোয়া নিয়ে দুজন নতুন জীবনের দিকে এক কদম পা বাড়ালো আজ। এর পরই বাড়ির কর্তারা লেগে পড়লেন অতিথিদের খাওয়া দাওয়ার আয়োজন করতে। তুবাকে বসার ঘরের সোফায় বসিয়েছে মৌমিতা। খাওয়া দাওয়া শেষে সবাই একবার করে নতুন বউকে দেখে চলে যাচ্ছেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই জামাল সাহেব একজন মুরব্বির সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতর ঢুকলেন। তাদের কথার প্রসঙ্গ ছিল নিজেদের মধ্যে ছেলে মেয়ের বিয়ে নিয়ে। মুরব্বী লোকটা কৌতূহল কণ্ঠে প্রশ্ন করলেন, হ্যাঁ জামাল, একমাত্র ছেলের বিয়ে, তাহলে এমন ছোটখাটো আয়োজন কেন? আমি তো ভেবেছিলাম ধুমধাম করে আয়োজন করবি। ইচ্ছে তো ছিল না চাচা, কিন্তু সম্ভব হলো না। আসলে কিছু করা বশত ছেলে মেয়ের বিয়ে আরও আগেই দিয়ে রেখেছিলাম। এখন শুধু বিয়েটা বিষয়টা সবাইকে জানিয়ে দিলাম। নাতি নাতনি হোক, তখন বড় করে আয়োজন করব। বলতে বলতে মেকি হাসলেন জামাল সাহেব। এই ছেলেটার জন্য মুরব্বীদের সামনে আর কত যে মিথ্যে কথা বলতে হবে তার ইয়ত্তা নেই। এরই মাঝে জামাল সাহেবের নজরে গেল রান্নাঘরের দরজার দিকে। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কৌশিক, দুই হাত বুকে আড়াআড়িভাবে ভাঁজ করা। তবে তার চোখের স্থির নজর বসার ঘরের সোফায় বসা তুবার দিকে। এত লোকজনের সামনে ছেলের এমন বেহাইয়াপনা আচরণে বেশ অসন্তুষ্ট হলেন তিনি। ধূপধাপ পা ফেলে এগিয়ে গেলেন ছেলের কাছে, পাশাপাশি দাঁড়িয়ে শাসিয়ে বললেন। বাবার ধমক শুনে এক পলক তাকালো কৌশিক, এরপর ফের দৃষ্টি তুবার দিকে নিবদ্ধ করে বলল, কাজ নেই আমার, তাছাড়া তোমার মেয়ে আমার ব্যক্তিগত সম্পদ। আজ তো সরকারিভাবে সার্টিফিকেটও পেয়ে গেছি, দেখলে ক্ষতি কি? সেটা যে তোমার কুষ্টিল মস্তির একটা চালের ফলাফল, সেটা আমি কি জানি না। তোমার ভাগ্য ভালো, বাচ্চা আসতে চলেছে। না হলে তোমার মতো অপরাধীদের হাতে আমার নিষ্পাপ মেয়েটাকে কোনোদিন তুলে দিতাম না। আসলেই নিষ্পাপ। দেখো না বাবা, কি নিষ্পাপ হাসি। ঘোর লাগা কণ্ঠে কথাগুলো আওড়ালো কৌশিক, চোখের দৃষ্টি এখনো তুবাতে স্থির। মৌমিতার পাশে বসে কিছু একটা কথা নিয়ে দুজন হাসাহাসি করছে। মন খোলা হাসি দেখে যেন মুক্ত ঝরছে। কৌশিকের মাথা ঝিম ধরে গেল। সেই হাসি দেখে একবার ফোলা গালটা ছুঁয়ে দিতে মন চাইলো, চুমুতে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে হলো পুরো মুখ। পরপরই কৌশিকের আঙুলের ডগার সময়ের হিসাব করে নিল, আর মাত্র কয়েক ঘন্টা। এরপর তো তুবাকে নিজের করে পাবে, একেবারে নিজের করে, সারা জীবনের জন্য কাছে রাখতে পারবে। সুতরাং ভালো কিছু পেতে রাত পর্যন্ত এই কয়েক ঘন্টা সময় অপেক্ষা করাই যায়। কৌশিকের ভাবনার মাঝেই আচমকা তুবা দুই হাতে নিজের মুখ চেপে ধরল। হাসি মজার মাঝে আচমকা তুবার চেহারার রং পরিবর্তন নজর এড়ালো না কৌশিকের। সমুদয় ভ্রুদয় কুচকে তুবার দিকে পা বাড়ালো কৌশিক। ঠিক সেই মুহূর্তে তুবা ছুট লাগালো নিচতলার ওয়াশরুমের দিকে। কৌশিকের আর বুঝতে বাকি নেই কাহিনী কি। চিন্তিত মুখে সেও ছুটল তুবার পেছন পেছন। ওয়াশরুমে গিয়ে গল গল করে সবকিছু বমিতে ভাসিয়ে দিল তুবা। কৌশিক ছুটে গিয়ে আগলে ধরলো তুবাকে। বমি শেষে ক্লান্ত দেহটা তুবা ছেড়ে দিল কৌশিকের উপর। কেমন যেন নিস্তেজ প্রাণহীন হয়ে পড়েছে। কৌশিক চিন্তিত স্বরে প্রশ্ন করলো, এই জান, তুবা বেশি খারাপ লাগছে? তুবা মুখে জবাব দিল না, চোখ মুখ বন্ধ রেখে শুধু উপর নিচ মাথা ঝাঁকালো। কৌশিকের চিন্তা কমার বদলে কয়েক হাজার গুণ বেড়ে গেল। তুবার নিস্তেজ মুখটা দেখে বুকের বাম পাশে সূক্ষ্ম ব্যথা অনুভব করলো। সহসাই বুকটা হাহাকার করে উঠল ছেলেটার। প্রাণ পিয়ার কষ্ট ভাগ করে নেয়া তীব্র পিপাসা জাগলো বুকে। তবে এটা তো সম্ভব নয়, এমন অসম্ভব কোনো দিনও সম্ভব না। ভাবতেই এক বুক তপ্ত ব্যর্থ শ্বাস ফেলল কৌশিক। এক হাতে তুবার নেতিয়ে পড়া শরীরটা নিজের বুকের সাথে মিশিয়ে ধরে অন্য হাত তুবার বাম গালে রাখলো। আহত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার সব সুখ তোর হোক জান, তোর সব কষ্ট আমার হোক। ইস, যদি দেহটা অদল বদল করা যেত, আমার সুস্থ দেহটা তোকে দিয়ে দিতাম, আর তোর অসুস্থ দেহটা আমি নিয়ে নিতাম। তুবা কোনো জবাব দিল না। জ্ঞানহীনের মতো চুপটি করে পড়ে রইল কৌশিকের বুকে। কৌশিক আর সময় নিল না, খুব সাবধানতার সহিত কোলে তুলে তুবার ঘরের দিকে পা বাড়ালো। নিজের ঘরে যাওয়ার অবকাশ নেই, সেখানে তো ভাই বোনেরা মিলে বাসর ঘর সাজাতে ব্যস্ত। ভাই বোনেরা মিলে কৌশিকের ঘরটা পুরো ফুলের রাজ্য বানিয়ে দিয়েছে। বাহারি ফুলের সুবাসে ম ম করছে চারিধার। খাটে গোলাপের পাপড়ি ছিটিয়ে লম্বা করে শ্বাস টানলো রিমি। তাজা ফুলের সুবাসে পেট ফুলে উঠেছে যেন।
এত কড়া গন্ধ তুবা সহ্য করতে পারলেই হয়। ভাবতে ভাবতেই অবশিষ্ট ফুলগুলো হাতে তুলে নিল রিমি। রিয়া নিজের ভাগের কাজ শেষ করে ঝটপট ঘর থেকে বেরিয়ে গেল। মৌমিতা এসেছিল ফিনিশিং লুক দেখতে। দেখা শেষ, সেও চলে গেল। পুরো ঘরে এখন উপস্থিত রয়েছে কেবল রিমি আর নীরব। সেই শুরু থেকে রিমির সাথে কথা বলার চেষ্টা করছে ছেলেটা, কিন্তু রিমি বরাবরই ইগনোর করতে যাচ্ছে। এক অদৃশ্য রাগ জেঁকে বসেছে রিমির মাথায়। তখন নীরবের করা আবল তাবল প্রশ্নগুলো মনে হতেই ভেতরে ফুঁসে উঠছে। ভেতরের রাগটাকে বজায় রেখেই উঠে দাঁড়ালো রিমি। অবশিষ্ট ফুলগুলো হাতে নিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে রিমির হাতটা খপ করে ধরে নিল নীরব। এতক্ষণ ধরে রিয়া ঘরে থাকায় বিশেষ কিছু করতে পারছিল না সে। তবে এবার পুরো ফাঁকা ঘর পেয়ে সুযোগটা রুফে নিল নীরব। রিমির একটা বাহু শক্ত করে ধরে বলল, সরি বললাম তো, তবু এত কিসের রাগ? রিমি জবাব দিল না, শুধু সাপের মতো ফোঁস ফোঁস করতে করতে হাত মোচড়াতে লাগলো। এতে রাগটা দ্বিগুণ বাড়লো নীরবের। এক টানে রিমিকে দেয়ালের সাথে চেপে ধরে ঝাঁঝিয়ে বলল, খুব সাহস বেড়ে গেছে তাই না? আমাকে ইগনোর করিস? কলিজা কত বড় তোর! আমার সাহস আগে থেকে বেশি, প্রমাণ চাস? দেখা দেখি তোর সাহসের নমুনা। নীরবের কথা শেষ হওয়ার আগেই আচমকা ওষ্ঠের উপর আক্রমণ করলো রিমি। নিজের পুরুষালী ঠোঁটে নরম ঠোঁটের ছোঁয়া পেতেই থমকে গেল নীরব। ভেতরে পুরুষত্ব সত্তা আচমকাই কেঁপে উঠল যেন। দেহের ভেতর বিদ্যুৎ খেলে গেল। সেই সাথে টের পেল রিমির দেহের মৃদু মন্দ কম্পন। ছেলেটা কাঁপছে, অথচ নিজেকে সাহসী দেখাতে পিছপা হচ্ছে না। এক দীর্ঘ চুম্বন শেষে সরে এলো রিমি। পাথরের মতো জমে থাকা নীরবের কলার চেপে ধরে বলল, যতদিন আমার মিছে রাগ তুই অনুভব করতে না পারবি, ততদিন তুই প্রেমিক হিসেবে ব্যর্থ। কবে হবি আমার মনের মতো প্রেমিক পুরুষ? আমার কি চিরকাল অপেক্ষা করা লাগবে? নীরব ভরকে গেল। রিমির কথাগুলো সব মাথার উপর দিয়ে চলে গেল। ধৈর্য নিয়ে না ভেবে বোকার মতো প্রশ্ন করে বসল। মানে তোর মাথা গরু। দাঁতে দাঁত চেপে বাক্যটা ঝেড়েই হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল রিমি। পেছন থেকে নীরব আবারও বোকার মতো তাকিয়ে রইল। এটা মেয়ে নাকি আগ্নেয়গিরির লাভা, যখন তখন যেখানে সেখানে ফেটে পড়ে? আশ্চর্য। নিশতি রাত, চারিদিকে শুনশান নীরবতা। আধারিয়া রাতের বুক চিরে উকি দিচ্ছে অগণিত উজ্জ্বল তারা। আজ চাঁদের আকারটাও বেশ বড়। বিশাল আকার রুটির মতো আকৃতি ধারণ করেছে চাঁদ মামা। মেঘবিহীন স্বচ্ছ আকাশে আপন ধারায় আলো ছড়াচ্ছে সে। সেই সাথে বইছে মৃদু মন্দ দক্ষিণা বাতাস। দেহের প্রতিটি লোমকূপ ছুঁয়ে যাচ্ছে সেই বাতাসের অংশ। আত্মীয় স্বজন বিদায় দিয়ে কিছুক্ষণ আগে ঘরে এসেছে তুবা। নিজের বাড়িতেই বইয়ের অধিকার নিয়ে পা রাখলো স্বামীর ঘরে। স্বামী, তুবার আপন স্বামী, তার একান্তই ব্যক্তিগত পুরুষ, যার ওপর এক এবং একমাত্র অধিকার তুবার। যে মানুষটা দেহ, মন এবং পুরো জীবন জুড়ে তুবার রাজত্ব, যাকে 2 বছর আগে পরিবারের অগোচরে আপন করে নিয়েছিল তুবা। আজ তাদের এই সম্পর্ক সামাজিক স্বীকৃতি পেল। এখন আর হারানোর ভয় নেই, আর না কাছে আসতে দ্বিধাদ্বন্দ্ব। তবে কি তুবার সুখের দিনের শুরু হলো? এবার থেকে তুবার প্রতিটা রাত কাটবে কৌশিক নামক প্রেমিক পুরুষের বুকে। সেই বুক যেটা তুবার চির শান্তির জায়গা, যেখানে তুবা নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ অনুভব করে। ভাবতে ভাবতে লাজুক হাসলো তুবা। ভারী বেনারসিটা 2 হাতে সামান্য উঁচু করে পা বাড়ালো ব্যালকনির দিকে। খোলা আকাশে নজর রেখে গায়ে দক্ষিণা হাওয়া মাখতে লাগলো। আকাশের বুকে রাজত্ব করতে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, শূন্যে ছোড়া বাক্যগুলো অদৃশ্য বুদবুদের ন্যায় ভেসে বেড়ালো চারিদিকে। আর মনে কথা শেষ করতেই আচমকা পেটের উপর ঠান্ডা হাতের স্পর্শ পেল তুবা। সেই সাথে ঘাড়ের বাম পাশে আছড়ে পড়ল এক মুঠো তপ্তশ্বাস। মৃদু কেঁপে উঠল তুবা। পেছনে না ফিরেই বেশ বুঝতে পারল মানুষটাকে। স্বামী নামক মানুষটা ছাড়া আর কেউ তুবাকে এতটা যত্ন নিয়ে আগলে ধরে না। ঘাড়ের কাছে নিঃশ্বাসের বেগ আরো কিছুটা ঘনীভূত হলো। অদৃশ্য আবেগে চোখ বন্ধ করে নিল তুবা। তুবার চুলের সাথে নাক ঘষে কৌশিক ফিস ফিস করে বলল, আমার বউ আমি ব্যতীত অন্য কারোর সাথে কথা বলছে, এটা তো আমার সহ্য হচ্ছে না জান। বলতে বলতে তুবার ঘাড়ে নাক ঘষল কৌশিক। সহসাই কেঁপে উঠল তুবা। বন্ধ রাখা চোখের পাতা খিচে ধরলো। থেমে থেমে জবাব দিল, চাঁদের সাথে কথা বলছিলাম, কোনো মানুষের সাথে নয়।
হোক সেটা চাঁদ বা অন্য কোনো জড়বস্তু, তবুও যে আমার হিংসে হচ্ছে জান। তাহলে এখন আমি কি করতে পারি? হুম, অনেক কিছুই করতে পারিস। এই যেমন আজ নিজ ইচ্ছায় আমাকে আদর করতে পারিস, তোর নরম হাতে আমাকে ছুঁয়ে দিতে পারিস। আমি কিন্তু মাইন্ড করব না। কৌশিকের কণ্ঠে স্পষ্ট দুষ্টুমির আভাস। এদিকে লজ্জায় তুবার কান গরম হয়ে গেল। বুকের ভেতর টিপ টিপ আওয়াজ এবার বাদ্যযন্ত্রের ন্যায় বাজতে লাগলো। তুবার লাজুক কণ্ঠে মিনমিন করে বলল, দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছেন আপনি। লাগাম আমার কোনো কালেই ছিল না জান। অন্তত তোর ক্ষেত্রে লাগাম নামক শব্দটা একেবারেই বেকার। বলতে বলতে হাতের বিচরণ বাড়িয়ে দিল কৌশিক। একদিকে তুবার ঘাড়ে ছোট ছোট করে ঠোঁট ছোঁয়াচ্ছে, অন্যদিকে দুই হাত পুরো উদর জুড়ে বিচরণ করছে। মিনিটের ব্যবধানে কৌশিকের হাত উদর ছাড়িয়ে উপরে উঠতে লাগলো। শাড়ির আঁচড় ভেদ করে মসৃণ ত্বকে চলতে লাগলো হাতের ছোঁয়া। ধীরে ধীরে হাত জোড়া পৌঁছে গেল বক্ষদেশের চূড়ান্ত সীমায়। এই পর্যায়ে দিশেহারা হয়ে পড়ল তুবা। নিঃশ্বাসের বেগ বাড়ল বহুগুণ। হৃৎপিণ্ড কেঁপে উঠল বারবার। দুই কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। অত্যাধিক লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচে নামিয়ে নিল তুবা। দেহের শক্তি হারিয়ে নেতিয়ে পড়ল কৌশিকের বুকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, থামবেন আপনি? হুম। তুবা হতাশ হলো। লজ্জা, জড়তা, ভয়, সুখ মিলেমিশে মিশ্র অনুভূতি হলো। দেহের ওপর জোর খাটিয়ে হুট করে ঘুরে গেল পেছনে। সেকেন্ডের ব্যবধানে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল কৌশিককে। দুজনের মাঝে চুল পরিমাণ দূরত্ব নেই। তুবার বুকের বেগতিক ধুকপুকানি স্পষ্ট টের পেল কৌশিক। তুবার দিশেহারা অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসলো। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিস ফিস করে বলল, ভয় নেই জান, কিচ্ছু করব না, আমি একটু আদর করব শুধু, এই এতটুকু। আঙুলের ইশারায় পরিমাণ দেখিয়ে দিল কৌশিক। তুবা তবুও মানল না। তখনও শক্ত করে কৌশিকের বুকে মুখ গুজে আছে। কৌশিক দুই হাতে তুবার মাথা চেপে ধরে সামান্য তুলল। ফিসফিস করে বলল, নিজের চাঁদকেও দেখবি না জান, দেখার ইচ্ছা শেষ। এই পর্যায়ে ফট করে চোখ মেলে চাইল তুবা। চোখে চোখ মিলে গেল দুজনার। কৌশিকের চোখে তখন এক সাগর প্রেমের ঢেউ। ভালোবাসা উপচে উপচে পড়ছে যেন। তুবা নির্বিশেষ তাকিয়ে রইল সমুদ্রের ন্যায় সেই গভীর চোখে। কৌশিক কিছুটা ঝুঁকলো। কণ্ঠ অত্যন্ত খাদে নামিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ ডেসপারেটলি, ইউ নো না। তুবা হারিয়ে গেল সেই কথার মাঝে। মস্তিষ্ক ফাঁকা, শূন্য মনে হলো। দেহের ভারটাও যেন চরম হালকা হয়ে গেল। অনুভূতির জোয়ারে ভেসে হারিয়ে গেল কোথায়। অষ্টের সংঘর্ষে মেতে উঠল প্রকৃতি। আধার রাতের সাথে তাল মিলিয়ে চলল ভালোবাসার আদান প্রদান। নতুন অতিথির আগমনের বার্তা খুশির জোয়ার নিয়ে এলো ভুইয়া মঞ্জিলে। এই যেমন বাড়ির কর্তারা তাদের আগমনী প্রজন্মকে বরণ করতে নানান আয়োজনে ব্যস্ত। বাচ্চাদের খেলনায় বাড়ির প্রায় অর্ধেকাংশ ভরে ফেলেছে। রাস্তা দিয়ে হাঁটার সময় যেই খেলনা চোখে পড়বে সঙ্গে সঙ্গে কিনে নেবেন। এমন করতে করতে স্টোর রুম পুরো ভরে গেছে খেলনায়। এদিকে বাড়ির রমণীরাও কোনো অংশে কম যান না। তারা সংসার এবং রান্নাবান্নার ফাঁকে ফাঁকে বাহারি রকমের নকশি কাঁথা সেলাই করে আলমারি ভরেছেন। এক বাচ্চাকে নিয়ে বড়দের কতই না আয়োজন। এদিকে সময়ের জোয়ারটা এক ঝটকায় পেরিয়ে গেছে অনেকটা। দিনগুলো কেমন যেন চোখের পলকেই চলে গেল। তুবার প্রেগনেন্সির 9 মাস চলে এখন। দেহের তুলনায় উঁচু পেটটা নিয়ে চলাফেরা করা দায়। অবশ্য কৌশিক তুবাকে একা চলাফেরা করতেই দেয় না। যতক্ষণ বাসায় থাকবে সে নিজের হাতে তুবার যত্ন নেবে। অফিসে যাওয়ার আগে মা চাচিদের হাতে তুবার দায়িত্ব দিয়ে যাবে। অফিসে থাকাকালীন প্রতি ঘন্টায় ফোন করে তুবার খবর নেবে। এটা এখন কৌশিকের জীবনের দৈনন্দিন রুটিন। এই যেমন ভারী পেট নিয়ে বিছানায় শুয়ে গড়াগড়ি করছে তুবা। ঘড়িতে এখন সকাল 8:05। কৌশিক ওয়াশরুম গেছে ফ্রেশ হতে। অফিস যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে তারপর তুবাকে নিয়ে নিচে নামবে। ওয়াশরুমের দরজার দিকে একবার নজর বুলিয়ে খাটের সাথে আদাসহ হয়ে বসলো তুবা। আজকাল ভারী পেটটা নিয়ে নড়াচড়া করতেও কষ্ট হয় মেয়েটার। কোনো মতে খাটের সাথে হেলান দিয়ে বসে পেটে একটা হাত রাখলো তুবা। আজ সকাল থেকে পুচকোটা নড়াচড়া নেই। সারা রাত ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলে মাকে জাগিয়ে রাখবে আর দিনে নিচে ঘুমাবে। ভাবতে ভাবতে ফোঁস করে দম ছাড়লো তুবা। এরই মাঝে কৌশিক ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। সাদা শার্টের হাতটা কোনোই পর্যন্ত গোটাতে গোটাতে তুবার কাছে গেল। পুরোপুরি ঝুঁকে গিয়ে তুবার পাহাড় সমান উঁচু পেটে আলতো করে চুমু খেলো। সঙ্গে সঙ্গে পেটের মসৃণ চামড়া ভেদ করে একটা ছোট্ট পায়ের ছাপ ফুটে উঠল।
হঠাৎ এহেন দৃশ্যে তুবা ব্যথায় নড়ে চড়ে উঠলেও বিচলিত হলো না কৌশিক, কারণ এই ঘটনার সাথে সে বেশ কিছুদিন ধরে অভ্যস্ত। যখন সে পেটের ভেতর একেবারে শান্ত হয়ে থাকে তখন বাবার ছোঁয়া পেলেই হাত পা ছড়ে, এমনকি দীর্ঘক্ষণ হাত পা ছোড়াছড়ি করার ফলে তুবা যখন ব্যথায় কাতরায় তখন কৌশিকের আওয়াজ পেলেও সে শান্ত হয়ে যায়। দুনিয়াতে আসার আগেই বাবার সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটাকে কি বলে, রক্তের টান নাকি অন্য কিছু? ভাবতে ভাবতে হাসলো কৌশিক। দুই হাতে পেট আগলে ধরে আরো একবার চুমু দিল। পেটের সাথে মুখ লাগিয়ে ফিস ফিস করে বলল, আমার বাচ্চাটা বাবার জন্য অপেক্ষা করছিল বুঝি? সঙ্গে সঙ্গে পেটের মাঝ বরাবর আবারও পায়ের চাপ ভেসে উঠল। কৌশিকের ঠোঁটের হাসি প্রশস্ত হলো এবার। সে পূর্বের ন্যায় ফিস ফিস কণ্ঠে বলল, বাবা এখন অফিস যাবে। ওকে, বাবা ফিরে আসার আগ পর্যন্ত মাকে জ্বালাবে না। একদম ভালো বাচ্চা হয়ে থাকবে, কেমন? তাহলে রাতে বাড়ি ফিরে তোমাকে অনেক আদর করব। বলতে বলতে আবারও একবার পেটে চুমু দিল। এই পর্যায়ে অনাগত অতিথি একদম শান্ত হয়ে গেল। সে যে বাবার বাধ্যগত সন্তান সেটা এখনই বোঝা যাচ্ছে। বাচ্চার সাথে আলাপচারিতা শেষে কৌশিক উঠে দাঁড়ালো। অতি সন্তর্পণে নিজের প্রশস্ত দু হাতে তুবাকে তুলে নিল, এরপর হাঁটা দিল ডাইনিং এর দিকে। পরিবারের সবাই ইতিমধ্যে খাবার টেবিলে উপস্থিত, তবে কৌশিক আর তুবার অপেক্ষা এখনো কেউ খাওয়া শুরু করেনি। সকলের উৎসুক নজর যখন দোতলার সিঁড়ির দিকে ছিল ঠিক তখনই তুবাকে নিয়ে কৌশিক উপস্থিত হলো সেখানে। তুবাকে জামাল সাহেবের পাশের চেয়ার টেনে বসিয়ে দিয়ে নিচে তুবার পাশে বসলো। নিজের প্লেটে খাবার তুলে তুবাকে খাইয়ে দিতে লাগলো। এটাও আজকাল কৌশিকের জীবনের রুটিনের একটা অংশ হয়ে গেছে। বিশেষ করে সকাল এবং রাতে সে তুবাকে নিজ হাতে খাইয়ে দেবে। দুপুরে অফিসে থাকে বিধায় এই একবেলা ছুটি। এই ছোট ছোট বিষয়গুলো বেশ মুগ্ধ করে পুরো পরিবারকে। জামাল সাহেব শুরুতে ওদের সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট থাকলেও ছেলের দায়িত্ববোধে তিনি নিজেও মুগ্ধ। এই যেমন কৌশিক মাছের কাঁটা বেছে এক এক লোকমা তুবাকে খাইয়ে দিচ্ছে, তুবাও নিঃসংকোচে সেই খাবার মুখে পুরে নিচ্ছে। খাওয়ার ফাঁকে ফাঁকে কৌশিক পানির গ্লাস তুবার মুখের সামনে ধরছে, কখনো আবার বাম হাতে তুবার মুখের ওপর পড়া চুলগুলো কানের পেছে গুজে দিচ্ছে, থেকে থেকে প্রশ্ন করছে, খারাপ লাগছে? আর একটু মাছ দেই, লেবু দেবো, ভর্তা খাবি? জামাল সাহেব মুক্ত চোখে দেখে যাচ্ছেন এই দৃশ্য। ছেলে মেয়ের সুখের সংসার অবলোকন করতে গিয়ে নিজে খাওয়ার কথা বেমালুম ভুলে গেছেন। জামাল সাহেবের ধ্যান ভাঙে তার মেজ ভাই লুৎফা সাহেবের আওয়াজে। ভদ্রলোক খেতে খেতে বললেন, খাওয়ার ফাঁকে তুবা মাত্রই এক চুমুক পানি মুখে নিয়েছে সবে, তবে গিলতে যাওয়ার মাঝপথে এহেন অনাকাঙ্ক্ষিত বাক্য শুনে ভীষণ খেলো মেয়েটা। বুসবুস করে মুখের পানি সবটা ফেলে দিল কৌশিকের গায়ে। এতেই ক্লান্ত হয়নি। পানি মুখ থেকে বের হতেই শুরু হলো কাশি। কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে গেল বেচারির। আচমকা তুবার অবস্থার অবনতি দেখে বিচলিত হয়ে পড়ল সবাই। ময়না বেগম ছুটে এলেন মেয়ের কাছে, পরপর বাকিরাও এলেন। কৌশিক ততক্ষণে তুবার পিঠে হালকা চাপড় দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছে, তবে তাতে খুব একটা সুবিধা হলো না। বরং অতিরিক্ত কাশতে কাশতে কৌশিকের কোলে বমি করে ভাসিয়ে দিল। শখের 16 কলা পূর্ণ হওয়ার পরেই থামলো তুবা। ময়না বেগম মেয়েকে ধরে সোফায় বসাতে নিয়ে গেলেন। পরিবারের সকলে হতবাক নজর তখন কৌশিকের দিকে। অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছিল ছেলেটা, অথচ এখন তার কি অবস্থা? নিজের দিকে একবার তাকিয়ে ফস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক, তবে চেহারায় কোনো রাগ, ঘৃণা বা বিরক্তি প্রকাশ পেল না। প্রকাশ পেল তো কেবল তুবার জন্য এক রাশ দুশ্চিন্তা। যতটুকু খেয়েছিল পুরোটাই বের করে দিয়েছে মেয়েটা। পেটে একটা দানাও বোধহয় অবশিষ্ট নেই। চিন্তাগ্রস্ত মুখে সেভাবে উঠে দাঁড়ালো কৌশিক। নিজের ঘরের দিকে যেতে যেতে কনক চাপা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, এক গ্লাস দুধ খাইয়ে দাও ওকে, পেট পুরো খালি হয়ে গেছে। 1 ঘন্টা পর ভাত খাইয়ে দিও, আমি চেঞ্জ করে অফিসে যাচ্ছি। সময়ের স্রোত আপন গতিতে এগিয়ে গেল আরো কিছু দূর। দুবার প্রেগনেন্সির সময় শেষ চলছে। 9 মাসের ভরা পেট, ছোটখাটো দেহটা উঁচু পেটের ভারে নুয়ে পড়েছে যেন। বর্তমানে মেয়েটার চলাফেরা করা খুব কঠিন। অবশ্য কৌশিক ওকে একা কখনোই চলাফেরা করতে দেয় না। যতক্ষণ সময় ছেলেটা বাড়িতেই থাকে, সব সময় তুবার সাথে ছায়ার মতো লেগে থাকে। অফিসে গেলে দায়িত্ব পরিবারের হাতে দিয়ে যায়। এই যেমন আজকেও নিজের বউ বাচ্চার দায়িত্ব মায়ের কাঁধে তুলে দিয়ে অফিসে গেছে কৌশিক। রাত তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। বসার ঘরে সোফায় বসে টিভি দেখছিল তুবা। সবাই খাওয়া দাওয়া সেরে যার যার ঘরে চলে গেছে। একমাত্র তুবাই এখানে বসে আছে কৌশিকের আশায়।
তুবার অপেক্ষার অবসান ঘটল আরো বেশ কিছুক্ষণ পর। কৌশিক বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তখন রাত প্রায় 9:30। ক্লান্ত দেহটা টেনে নিয়ে বসার ঘরে আসতেই সবার আগে নজরে পড়ল তুবার মুখ। বেশ সিরিয়াস ভঙ্গিতে টিভির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। ভাবটা এমন যেন পৃথিবী উল্টে গেলেও এই মুহূর্তে তার টিভি থেকে চোখ সরানো যাবে না। কৌশিক ছোট্ট করে দম নিয়ে এগিয়ে এলো, এক হাতে তার ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ফুচকা। সন্ধ্যায় তুবা ফোন করে ফুচকা আনার কথা বলেছিল। এটা আনতে গিয়েই কৌশিকের আধা ঘন্টা দেরি। পায়ে পা এগিয়ে এসে 2 হাতে জিনিসপত্র টেবিলের উপর রাখলো কৌশিক। এরপর ধপ করে শুয়ে পড়লো তুবার কোলে। সেকেন্ডের ব্যবধানে ঠোঁট ছোঁয়ালো উঁচু পেটে। এই পর্যায়ে টিভি থেকে দৃষ্টি সরালো তুবা। স্বামীর পাগলামো দেখে একবার মুচকি হাসলো, ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আজ এত দেরি কেন? তোর জন্য ফুচকা আনতে গেছিলাম। তোর পছন্দের ফুচকাওয়ালার দোকান তো আমার অফিস থেকে উল্টো পথে, তাই কিছুটা দেরি। তুবা আর কথা বাড়ালো না, কৌশিকের একটা হাত টেনে ধরলো। আচ্ছা বেশ, এবার চলুন খেয়ে নেবেন, আমিও আপনার সাথে খাবো। কৌশিক সময় নষ্ট করলো না, সঙ্গে সঙ্গে উঠে এক হাতে তুবাকে আগলে নিল। এরপর একটা চেয়ার টেনে তুবাকে বসিয়ে দিয়ে নিজে তুবার মুখোমুখি হয়ে বসলো। খাবার আগে থেকেই বেড়ে রাখা ছিল। সোজা হাত ধুয়ে তুবাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার এক পর্যায়ে তুবা মিনমিন করে প্রশ্ন করলো, একটা প্রশ্ন করি, বল। আমি না থাকলে আপনি কি অন্য কাউকে এভাবে নিজের হাতে খাইয়ে দিবেন? মানে? কৌশিকের কণ্ঠে প্রশ্ন। ইতিমধ্যে সমতল কপালে 2-3টা ভাঁজ পড়েছে। মুখের এক্সপ্রেশনে এটা স্পষ্ট যে তুবা কথা কৌশিকের চতুর মস্তিষ্ক ঠিক ধরতে পারেনি। তুবা একটা ঢোক গিলে মিনমিন স্বরে বলল, না মানে আমার ডেলিভারির সময় তো হয়ে এসেছে, আর ডেলিভারির ওই মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনে খুবই ক্রিটিক্যাল সময়। জীবন মরণের মাঝামাঝি অবস্থায় থাকে মায়ের জীবন। তখন যদি আমি প্রকৃতির নিয়মের কাছে হেরে যাই, তখন আপনি কি করবেন? আপনি কি আমার শূন্যস্থান পূরণ করতে আবার বিয়ে করবেন? তাকে তুবা নিজের কথা শেষ করতে পারল না। কথার মাঝেই আচমকা প্লেট ভাঙার ঝনঝন শব্দে দৃশ্যমান রূপে কেঁপে উঠল। সচকিত নজরে পাশে তাকাতেই দেখতে পেল ভাত সহ প্লেটটা কয়েকশো টুকরো হয়ে ছড়িয়ে আছে ফ্লোরে। তুবা ঘাড় ঘুরিয়ে তাকালো কৌশিকের দিকে। সঙ্গে বিদ্যুৎ গতিতে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ল তুবার গালে। থাপ্পড় খেয়ে হতবম্ব তুবা ছলছল নয়নে চাইলো কৌশিকের দিকে। কৌশিকের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ধারালো চোয়াল জোড়া লোহার মতো শক্ত হয়ে গেছে। হুট করে তুবার নরম গাল শক্ত করে চেপে ধরল কৌশিক। অত্যাধিক রাগে চিৎকার করে উঠল, হাউ ডিয়ার ইউ তুবা! তোর সাহস কি করে হলো মরার কথা বলার? তুই আমার সামনে এত নিঃসংকোচে মরার কথা কিভাবে বললি? হাউ! চিৎকার করে কথাগুলো বলতে বলতে হাতের থাবায় কাচের গ্লাসটাও ফেলে দিল কৌশিক। ফের কাচ ভাঙার ঝনঝন শব্দে কেঁপে উঠল তুবা। ভয়ে বুক কামড়ে ধরেছে মেয়েটার। কৌশিকের থেকে সে সব সময় আদর আর যত্ন পেয়ে এসেছে। আজ হঠাৎ ওর এই কঠিন রূপ তুবা ঠিক মেনে নিতে পারছে না। ভয়ে হৃৎপিণ্ড লাফাতে লাফাতে বেরিয়ে আসবে যেন। ইতিমধ্যে ভাঙচুর এবং কৌশিকের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে। ঘটনা বুঝতে সকলে উৎসুক নজরে চাইল ছেলে মেয়ের দিকে। সকলকে উপেক্ষা করে কৌশিক ফের তুবার বাহু চেপে ধরে গর্জে উঠল, মরার খুব শখ তোর, তাই না? আমাকে একা করতে চাস? একবার এটা ভেবেছিস তোকে ছাড়া আমি বাঁচব কিভাবে? আমার দেহে তো অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে। বেঁচে থাকতে পারবো আমি? বিয়ে তো বহু দূরের কথা। চিৎকার করে এতটুকু বলেই থেমে গেল কৌশিক। শক্ত ব্যক্তিত্বের ছেলেটার বুকও কেঁপে কেঁপে উঠছে। একটা অদৃশ্য ভয় হৃৎপিণ্ড কামড়ে ধরছে। মুহূর্তেই কৌশিকের কণ্ঠস্বর নরম হয়ে এলো। কম্পিত গলায় আওড়ালো, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, তুবা ছাড়া এই পৃথিবীতে কৌশিকের কোনো অস্তিত্ব নেই। আমার বেঁচে থাকার মাধ্যম তুই, আমার সমাপ্তির কারণও তুই। তুই বিহীন আমি বাঁচতে চাই না জান। তুই ছাড়া আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার বাচ্চা লাগবে না, শুধু তুই আমার বুকে থাকলে আমি বাচ্চাবিহীন এক জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবো। তোর জীবনের সমাপ্তি ঘটলে আমার নিঃশ্বাসও থমকে যাবে। হসপিটাল থেকে একটা নয় 2টো লাশ এই বাড়িতে আসবে। তোর লাশ বহন করার মতো শক্তি আমার নেই জান। আমি এতটাও শক্ত নই। কৌশিকের গলার কম্পন বেড়ে গেল। ছোট দুটো স্বচ্ছ পানিতে চিকচিক করছে।
তীব্র কান্নায় গলা ধরে এসেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। রাগে জিদে বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে। যে ভয় 9টা মাস ধরে ধুকে ধুকে পুড়িয়ে মারছে কৌশিককে, সেই ভয়ের কথা যেমন অনায়াসে বলে দিল মেয়েটা। একবারও ভাবলো না এতে কৌশিকের মনে আতঙ্ক বেড়ে যাবে। রাগে দুঃখে হুট করে উঠে দাঁড়ালো কৌশিক। এই মুহূর্তে নিজের আশেপাশের কাউকে সহ্য হচ্ছে না। মনের ব্যাকুলতা কমাতে হন হন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এতক্ষণ ধরে তুবা নিজেকে সামলে রাখলেও এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না। কৌশিক বাড়ি থেকে প্রস্থান নিতেই 2 হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেললো। ও তো কৌতূহল থেকে একটা প্রশ্ন করেছিল শুধু, এতে যে এত কিছু ঘটে যাবে সেটা তুবার কল্পনাতেও ছিল না। তুবা কাঁদতে কাঁদতে একবার সবার দিকে তাকালো, এরপর আস্তে ধীরে উঠে সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। কিন্তু বিধি ভাম, টাইলসের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পানিতে পা দিয়ে স্লিপ করে দেহের ভারসাম্য হারালো তুবা। আসন্ন বিপদ বুঝতে পেরে তাওহিদ সাহেব ছুটে এলেন মেয়েকে ধরতে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। তার আগেই ভারী পেট নিয়ে তুবা শব্দ করে পড়ে গেল ফ্লোরে। প্লেটের ভাঙাচোরা কাচের কিছু খণ্ড গেঁথে গেল নরম দেহে। তীব্র ব্যথায় আর্তনাদ করে উঠল তুবা। হঠাৎ এহেন কান্দে হতবম্ব সবাই। জামাল সাহেব মাথায় হাত দিয়ে আহাজারি করে উঠলেন। তাওহিদ সাহেব ছুটে আসলেন মেয়েকে তুলতে। চাচাকে সাহায্য করতে এগিয়ে এলো নীরব। দুজনে মিলে ধরাধরি করে তুবাকে বসার ঘরে নিয়ে আসলো, কিন্তু অবস্থা গুরুতর। ইতিমধ্যে তুবা জ্ঞান হারিয়ে ফেলেছে। মা চাচিদের কান্নায় মুহূর্তেই থমথমে হয়ে উঠল পরিবেশ। জামাল সাহেব আর্তনাদ করে চেঁচিয়ে উঠলেন। চাচার হুকুমে নীরব ছুটল গ্যারেজ থেকে গাড়ি বের করতে। বেরোতে বেরোতে কৌশিককে একটা মেসেজও পাঠালো, তবে ফোন করে কথা বলার মতো ধৈর্য নেই। বোনের জ্ঞানহীন দেহ দেখে ছেলেটার শরীর কাঁপছে। বাচ্চা সহ মেয়েটা সুস্থ থাকলেই হয়। প্রায় আধা ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে অবশেষে সবাই পৌঁছালো হসপিটালে। এর মাঝে তুবার একবারও জ্ঞান ফেরেনি। চিন্তিত পরিবার চাতক পাখির মতো তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের দিকে। মাত্রই তুবাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক এমন সময় উদ্ভ্রান্তের মতো ছুটে আসলো কৌশিক। কেমন যেন ছন্ন ছাড়া এলোমেলো অবস্থা ছেলেটার। ব্যস্ত পায়ে ছুটে এসে বিচলিত কণ্ঠে বলল, তুবা, তুবা কোথায়? আমার তুবা কোথায়? বলতে বলতে আচমকা কোষে থাপ্পড় পড়ল কৌশিকের গালে। উপস্থিত সবাই হতভম্ব। কনক চাপা বেগম ছুটে এসে স্বামীর হাত ধরলেন। মমিতা এগিয়ে এসে কৌশিকের পাশে দাঁড়ালো, যেন ভাইয়ের গায়ে দ্বিতীয়বার হাত তুলতে দেবে না সে। কনক চাপা বেগম এদিক ওদিক একবার দেখে নিয়ে বললেন, পাগল হয়ে গেছো তুমি? এত বড় ছেলেকে কেউ মারে? হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো! ওরে নীরব, তাড়াতাড়ি গাড়ি বের করে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বেশ করেছি মেরেছি। তোমার ছেলের সাহস কি করে হলো আমার মেয়েকে কষ্ট দেওয়ার? আজ ওর জন্য আমার মেয়েটা অপারেশন থিয়েটারে আসে। কত না কষ্ট সহ্য করতে বাচ্চাটা। বিশেষ করে ওর হাতে মেয়েটাকে তুলে দিয়েছিলাম। আমার বিশ্বাসের এই মর্যাদা দিল তোমার ছেলে। বলতে বলতে আগুন লাল চোখে তাকালেন নিজের ছেলের দিকে। কৌশিক কোনো প্রতিবাদ করলো না, বরং শক্তিহীনের মতো ধপ করে বসে পড়ল মেঝেতে। বুকের ভেতর হাহাকার করছে। নিজের কৃতকর্মের জন্য নিজেকেই শেষ করে দিতে ইচ্ছে করছে। ভেতরে ভেতরে একটাই আফসোস বারে বারে মুচড়ে উঠছে। কেন তখন তুবার ওপর রাগ দেখাতে গেল? রাগের বশে কেন গায়ে হাত তুলল? রাগটা একটু সামাল দিলে আজ এই দিন দেখতে হতো না। ভেতরের অপরাধ বোধ শক্ত করে গলা চেপে ধরেছে কৌশিকের। নিরুপায় ভঙ্গিতে কৌশিক আচমকা জামাল সাহেবের পা জড়িয়ে ধরল। আহত কণ্ঠে বলল, আমি ভুল করে ফেলেছি বাবা। না না, ভুল না, আমি অপরাধ করেছি, ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধের কি শাস্তি প্রাপ্য আমার? মরে যাব বাবা? বলো না, আমি মরে গেলে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে? ওর মাথার উপর থেকে সব বিপদ কেটে যাবে? তুমি একবার বলো, ওর খুশির জন্য আমি মরতেও রাজি। ছেলের আহাজারি শুনে আঁচলে মুখ চেপে কেঁদে ফেললেন কনক চাপা বেগম। জামাল সাহেবের পাহাড় সমান রাগেও ভাটা পড়ল। ছেলেটা ভেতর থেকে বিধ্বস্ত হয়ে আছে। বুঝতে পেরে তিনি নিজের রাগটা দমন করে নিলেন। আর রেগেই বা কি করবেন? ওনার ছেলে যে তুবাকে ঠিক কতটা ভালোবাসে সেটা সবাই এই 9 মাসে বেশ ভালো করেই বুঝে গেছে। কৌশিক তুবা অন্তপ্রাণ, এইটুকু ভুইয়া পরিবার বেশ ভালো করেই জানে। তাই রাগ অভিমান এক পাশে রেখে নিজের ছেলেকে শান্ত করতে লেগে পড়লেন। বিপদের সময় যেন একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এই যেমন কৌশিকের কাছে মনে হচ্ছে সময় থমকে আছে।
দুই হাতে ধাক্কা দিয়েও সময়কে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। লোমহর্ষক মুহূর্তগুলো এত কঠিন কেন? বিচলিত পায়ে পায়চারি করতে করতে কেটে গেল প্রায় 1.5 ঘন্টা। অবশেষে অপারেশন থিয়েটারের দরজা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো মাস্ক পরিহিত রাতুল। কোলে তার সাদা তোয়ালে দিয়ে মোড়ানো একটা তাজা প্রাণ। তবে কৌশিকের নজর সে ছোট্ট প্রাণের দিকে গেল না। তার অস্থির নজর দরজা ভেদ করে কক্ষের ভিতরে বিচরণ করলো। বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো, তো তুবা? চিন্তা করো না, তুবা ভালো আছে। এর বেশি কিছু শোনার ধৈর্য হলো না কৌশিকের। সে উপস্থিতি সবাইকে উপেক্ষা করে ছুট লাগালো কক্ষের ভেতরে। পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়ল ছোট্ট প্রাণটাকে নিয়ে। মেয়েকে এক নজর দেখার জন্য মনটা আনচান করলেও সেই চাওয়াটাকে প্রশ্রয় দিলেন না তাওহিদ সাহেব। ছেলে মেয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আগে ওরা নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নিক। কক্ষের ভেতরে ঢুকতেই কৌশিকের ব্যাকুল নজর পতিত হলো তুবার ওপর। হসপিটালের শুভ্র রঙা ছোট্ট বেদে অচেতনের মতো শুয়ে আছে তুবা। চোখ দুটো বন্ধ রাখার দরুন জেগে আছে নাকি ঘুমিয়ে আছে সেটা বোঝা যাচ্ছে না। কৌশিক এত কিছু ভাবার মতো অবস্থাতেও নেই। তুবাকে চোখে পড়া মাত্রই তড়িৎ ছুটে গেল সেদিকে। কাছাকাছি গিয়েই এক প্রকার ঝাঁপিয়ে পড়লো তুবার ওপর। পিঠের নিচে 2 হাত গলিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরলো নিজের সাথে। মুখটা গুজলো তুবার ঘাড়ে। আচমকা এহেন কাণ্ডে চোখ মেলে চাইল তুবা। শোনা গেল কৌশিকের ব্যাকুল কণ্ঠ, সরি জান, খুব খুব সরি। আমার দ্বারা তুই আহত হবি সেটা আমার কল্পনাতেও ছিল না। আমি এই অপরাধ বোধ নিয়ে কিভাবে বাঁচবো বল? তুবা কোনো জবাব দিল না। মাত্রই সি সেকশন হয়েছে তার। এই মুহূর্তে কথা বলতেও কষ্ট হচ্ছে। তাই নিঃশব্দে কৌশিকের চুলে হাত রাখলো। টেনে টুনে কোনো মতে মৃদু আওয়াজ বের করলো, আমি ঠিক আছি। কৌশিক ঘাট থেকে মাথা তুলে চাইলো। পূর্ণ দৃষ্টিতে তাকালো নিজের স্ত্রী নামক প্রিয় মানুষটার দিকে। তুবার ক্লান্ত পরিশ্রান্ত মুখ কৌশিকের বুকে ঝড় তুলে দিল। তুবার মুখটা 2 হাতে আগলে ধরলো কৌশিক। পাগলের মতো চুমু খেলো পুরো মুখ জুড়ে। 1 ইঞ্চি জায়গাও বাদ রাখেনি যেখানে ওই পুরো ঠোঁটের ছোঁয়া দেয়নি। কৌশিকের পাগলামি দেখে তুবা ঠোঁট ছাড়িয়ে হাসলো। ঠিক এমন সময় পেছন থেকে বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে এলো দুজনার। এই পর্যায়ে দুজনের মনে পড়ল নিজেদের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের কথা। এক হাতে বাচ্চাকে কোলে নিয়ে অপর হাতে কৌশিকের কান টেনে ধরল মৌমিতা। দাঁত কিরমির করে বলল, হারাবি ছলছাতুরির স্বভাব এখনো গেল না। বাচ্চাটাকে পেট থেকে বের করেই আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছিস, অথচ তোর ছেলে বাপ মায়ের কাছে যাওয়ার জন্য ফুপুর চুল টেনে ছিঁড়ছে। পেট থেকে আমাকে নির্যাতন করা শিখিয়েছিস, তাই না? নে ধর তোর ছেলে। বলতে বলতে সদ্য ভূমিষ্ঠ হওয়া ছোট্ট প্রাণটা এগিয়ে দিল কৌশিকের দিকে। মমিতার কথা আজ কৌশিকের ওপর তেমন কোনো প্রভাব ফেলল না, বরং বোনের কথা সম্পূর্ণ উপেক্ষা করে কৌশিক পলক ফেলে তাকালো নিজের অংশের দিকে। একদম রক্তের দলার মতো ছোট্ট একটা দেহ, সরু নাক, চিকন চিকন আঙুল। মুখের গঠন পুরোটাই কৌশিকের মতো। ছোট্ট ছোট্ট ঠোঁট দুটো ছড়িয়ে চিৎকার করে কাঁদছে। কৌশিক কাঁপা কাঁপা হাতে ছেলেকে কোলে তুলে নিল। বাবার ছোঁয়া পেতেই আচমকা কান্না থামিয়ে দিল বাচ্চাটা। শান্ত নদীর মতো চুপ হয়ে গেল একদম। নিজের অংশকে ছুঁতেই বুকটা কেঁপে উঠল কৌশিকের। প্রথম বাবা হওয়ার অনুভূতি একদম ভিন্ন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। অত্যাধিক খুশিতে কৌশিকের চোখ ছাপিয়ে অশ্রুকণা ঝরে পড়ল। তড়িৎ তুবার দিকে ঘুরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জান দেখ, একদম আমার ফটোকপি, তাই না? এ যেন জুনিয়র কৌশিক। কৌশিকের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি। ওর দেহ কাঁপছে, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, শরীরটা ভার শূন্য মনে হচ্ছে। তুবা শোয়া থেকেই একবার উকি দিয়ে দেখে নিল ছেলেকে। হাতের ইশারায় কৌশিককে কাছে ডাকলো। ওর ইশারা বুঝতে পেরে এগিয়ে গেল কৌশিক। তুবার একদম গা ঘেঁষে বসে ছেলেকে তুবার কাছে শুইয়ে দিল। সন্তানের মুখে চোখের সামনে স্পষ্ট হতেই শীতলতায় বুকটা ঠান্ডা হয়ে এলো তুবার। অত্যাধিক আবেগে চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। তুবা এক হাতে ছেলের আঙুল টেনে ধরল। হাসি কান্নার সংমিশ্রণে কণ্ঠনালী হতে একটা অদ্ভুত আওয়াজ বের হলো, ও জুনিয়র কৌশিক নয়, ও হলো তুশিক মেহরাব কুষাণ, আমাদের ছেলে কুষাণ। কৌশিক হাসলো, আলতো করে চুমু খেলো তুবার কপালে। এরপর চুমু খেলো ছেলের মুখ জুড়ে। আজ নিজেকে পরিপূর্ণ অনুভব করছে কৌশিক। একটা ছেলের জীবনে পূর্ণতা কি? তার পরিবার, স্ত্রী এবং সন্তান।
কৌশিকের তো সব আছে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে তার পুরো পরিবার, পাশেই তার প্রাণপ্রিয় স্ত্রী। কমতি ছিল শুধু সন্তানের, আজ সেই কমতিও পূরণ হলো। দুজনের কোল আলো করে চলে এলো কৌশিক তুবার জীবনের পূর্ণতা। তুষিককে পেয়ে আজ কৌশিক তুবা পরিপূর্ণ।